আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বারবার আর্থিক নীতির পরিবর্তনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, দাবি এফবিসিসিআই এর। ৩ মাসের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল করার আশ্বাস কেন্দ্রীয় ব্যাংকের। 2,65,000 কোটি টাকার নতুন বার্ষিক উন্নয়ন বাজেট অনুমোদন। অগ্রাধিকার প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। শেখ হাসিনার উন্নয়নের রূপরেখায় বদলে গেছে দেশ, দাবি ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগ শুধু ভারতের প্রভুত্ব করছে, মন্তব্য মির্জা ফখরুলের। সারা দেশে আবারও দুদিনের হিট অ্যালার্ট। 5 বিভাগে তাপমাত্রা উঠতে পারে 40 ডিগ্রি পর্যন্ত। শনিবার থেকে বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস। আর্থিক খাতে বারবার নীতি পরিবর্তনের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। তবে আগামী 3 মাসের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হবে বলে ব্যবসায়ীদের আবারও আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। ডিসেম্বরের মধ্যে রিজার্ভ সমস্যার সমাধান হবে বলেও দাবি করেন তিনি। তার কথায় আস্থা রাখতে চান ব্যবসায়ীরা। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। বর্তমানে সুদহার বাজারে ছেড়ে দেওয়া নিয়ে সংশয়ে রয়েছেন ব্যবসায়ীরা। সেই সঙ্গে ব্যাংক খাতের দুর্বল অবস্থা নিয়েও চিন্তিত তারা। এমন পরিস্থিতিতে ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে বসেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। বৈঠকে দেশের সার্বিক অর্থনীতি, ব্যাংক খাত, সুদহার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও ডলার রেট নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা। এ সময় উষ্মা প্রকাশ করেন ইকোনমিক জোনগুলোর বাইরে শিল্প স্থাপনে নিষেধাজ্ঞা আরোপের। ডলারের যেটা 117 টাকা রেট করেছে, আমরা বলেছি সেটা যেন 117 টাকায় থাকে। উনি আমাদেরকে বলেছে 117 টাকা +1 অথবা -1, এর বাইরে যাবে না। প্রত্যেক ব্যাংকে এলসি করার সময় একই রেটে করতে হবে। শিল্পাঞ্চল ছাড়া বিনিয়োগ করা যাবে না। আমি অনুরোধ করেছি এবং বিবেচনা করার জন্য বলেছি যে এই বিষয়টি আমাদের পূর্বে থেকে নোটিশ না দিয়ে আপনারা এটা সার্কুলার দিয়ে বন্ধ করে দিয়েছেন, কারণ এরই মধ্যে অনেকেই শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে। বারবার আর্থিক নীতি পরিবর্তনের কারণে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করে ব্যবসায়ী সংগঠনগুলো। এদিকে ডলারের মূল্য ও সুদহার আর না বাড়ানোর দাবি জানান তারা। ইন্টারেস্ট রেটের কথা, ইন্টারেস্ট রেট যেন আর না বাড়ে, কারণ ইন্টারেস্ট রেট বাড়লে তো খেলাপি ঋণ বাড়বে, সিঙ্গেল এক্সপোজারের জন্য খেলাপি ঋণ বাড়বে। এগুলো তো একটার সাথে একটা রিলেট করে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে এই যে আমাদের এক্সচেঞ্জ লসে তো সিরিয়াস এফেক্ট হয়েছে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলি। একটা প্রজেক্ট করতে আমি যে একটা কস্ট করবো 10%, এখন এটা 14% যদি হয়, অবশ্যই এটা আমার ব্যবসার পরিস্থিতি আমার হ্যাম্পার হচ্ছে, এটা অবশ্যই হচ্ছে। আগামী 3 মাসের মধ্যে ব্যাংকিং পরিস্থিতি এবং ডিসেম্বরের মধ্যে রিজার্ভ সংকট দূর হবে বলে আবারও আশ্বাস দিয়েছেন গভর্নর। নিরুপায় হয়ে এই আশ্বাসেই ভরসা রাখছেন বলেও জানান ব্যবসায়ীরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। চলমান অর্থনৈতিক নানা চাপের কারণে বরাদ্দ বেশি না বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। 1321টি প্রকল্পের মধ্যে পরিবহন, জ্বালানি, শিক্ষাসহ 10টি খাতেই বরাদ্দ 2,42,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সভায় এসব অনুমোদন দেওয়া হয়। এ সময় অগ্রাধিকার ভিত্তিতে বিদেশি ঋণ ও সহায়তা প্রকল্পগুলো দ্রুততার সাথে শেষ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। শরফুল আলমের রিপোর্ট। দেশ জুড়ে প্রান্তিক জনপদকে সহজ যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এরই অংশ হিসাবে নতুন অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সবচেয়ে বেশি 70,687 কোটি 71 লাখ টাকা বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে, যা মোট বরাদ্দের 26.5 ভাগেরও বেশি। তবে বেশি বরাদ্দ পেলেও এবার পরিবহন খাতে 4,000 কোটি টাকা কম পাচ্ছে। বিশ্ব অর্থনীতি বিবেচনায় এবার খাদ্য নিরাপত্তা, কৃষি, বিদ্যুৎ, দক্ষ জনশক্তি ও দারিদ্রতা কমিয়ে আনার পরিকল্পনা নিয়ে নতুন এডিপি প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে পরিকল্পনা বিভাগ। শুধু রাস্তা নয়, শুধু ব্রিজ নয়, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্বাস্থ্য রয়েছে, এনার্জির বিষয়াদি রয়েছে, বিদ্যুতের লাইনের ব্যাপার আছে। এই সব কিছুই যেন আমরা একসাথে করে প্রকল্পের করে নিয়ে আসি। মাননীয় প্রধানমন্ত্রী আজকে 2-1টি অনুশাসন দিয়েছেন। একটা হচ্ছে বৈদেশিক ঋণ এবং অনুদানে যেসব আমাদের প্রকল্প আছে সেগুলি যেন আমরা বাড়তি শ্রম দিয়ে
দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি। আমরা প্রকল্প পরিচালকদেরকে বিভিন্ন সময়ে প্রশিক্ষণে পাঠাই এবং প্রশিক্ষণ শেষে যখন ফেরত আসে তাকে ওই প্রকল্প অথবা ওই ধরনের কাজে আমরা সম্পৃক্ত করি না। নতুন অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাবরের মতো এবারও দ্বিতীয় বৃহৎ বরাদ্দ পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 40,751 কোটি টাকা। এছাড়াও শিক্ষা, গৃহায়ন, স্বাস্থ্য, স্থানীয় সরকার, কৃষিসহ 10 খাতে বরাদ্দের পরিমাণ প্রায় 2,42,093 কোটি টাকা। ভূমি অধিগ্রহণটিকে অন্যভাবে করে নিয়ে প্রকল্প শুরুর আগে করে নিয়ে আমরা প্রকল্প শুরু করতে পারি কিনা, এটি আমাদের জন্য একটা বার্নিং ইস্যু, আমাদের একটা চিন্তার বিষয়। আমরা এটি চিন্তা করছি এবং এর একটা ওয়ে আউট বের করবার জন্য আমরা সচেষ্ট আছি। এর আগে রাজধানীর আগারগাঁয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 2024-25 অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। চলতি অর্থ বছরে এডিপির আকার 2,63,000 কোটি টাকা। সেই হিসাবে এবার এডিপির আকার বাড়ল 2,000 কোটি টাকা বেশি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তাই এ নিয়ে বিএনপির বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী তেজগাঁওয়ে খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়ন রূপরেখার কারণে গত 15 বছরে দেশ অনেক বদলে গেছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁয়ে রহমতে আলম মিশন এতিমখানায় খাদ্য বিতরণ করে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটি। এতে প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে বিএনপি এখনো বিভ্রান্তি ছড়াচ্ছে। যুক্তরাষ্ট্রে কথা বলেছেন অবস্থা, সেই অবস্থান ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী। এখানে তিনি যে কথা বলেছেন, এরপরে ফখরুল সাহেবের যে বক্তব্য, এই বক্তব্যের কোনো মূল্য নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই স্বাধীনতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা অটুট রয়েছে। বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছে। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্যের উন্নয়ন, পকেটের উন্নয়ন করেছে। শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন সত্যিকারের সৎ মানুষ। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। শুধু ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ দেশের মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের প্রভুত্ব রক্ষায় কাজ করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, সরকারের নতজান নীতির কারণেই ভারতের কাছ থেকে কোনো ন্যায্য অধিকার আদায় সম্ভব হয়নি। এতে বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসন থেকে দেশকে বাঁচাতে আওয়ামী লীগের পতনের বিকল্প নেই। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। এই বিরোধিতার ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াও শিরোনামে এই সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, নিজেদের নিয়ন্ত্রণে রাখতে জন্মলগ্ন থেকেই বাংলাদেশকে ন্যায্য অধিকার বঞ্চিত করেছে ভারত। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ন্যায্য অধিকার আদায় সম্ভব হয়নি বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সব সময় গরিবেশি করেছে। এই ব্যর্থতার মূল কারণটি হচ্ছে নতজানু সরকার। তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া, সেই স্ট্যান্ডটা তারা
নিতে ব্যর্থ হচ্ছে। এ সময় বক্তারা বলেন, নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সহ এই অঞ্চলের বিভিন্ন দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে ভারত। ক্ষমতাসীনরা তাদের স্বার্থ রক্ষায় কাজ করছে দাবি করে তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগকে পরাজিত করতে হবে। দিল্লি আছে, আমরা আছি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ওবায়দুল কাদের সাহেব পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছেন। এইরকম একটা পররাষ্ট্রনীতিতে চলা মানে হচ্ছে দাসত্বের দিকে পরিষ্কারভাবে ঠেলে দিয়ে তাকে ঘোষণা করা। এটা শুধুমাত্র নদীর দখলদারিত্ব না, সমস্ত কিছুর ক্ষেত্রে ভারত যেভাবে আমাদের উপর একটা সাম্রাজ্যবাদী একটা আগ্রাসনের থাবা বিস্তার করে আছে তাদের এই তাবেদার সরকারের মাধ্যমে, সেটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। ভারতের সাথে আমাদের সম্পর্ক ঠিক করবার জন্যে, আমাদের নিজেদের ন্যায্য হিস্সা পাওয়ার জন্যে, আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করবার জন্যে যারা লড়াই করে তারা সবাই এক জায়গায় আসে। আগামী কয়েক মাসের মধ্যেই দেশের রাজনীতির পাশাপাশি অর্থনীতিতে ভয়াবহ দুর্যোগ নেমে আসবে বলেও সতর্ক করেন বক্তারা। এই জাতির কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। মানুষের জীবন। আওয়ামী লীগ কোনো দেশের দয়া দাক্ষিণের ক্ষমতায় আসেনি বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, নতজানু পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করলে ভারতের থেকে সমুদ্র সীমা জয় করা যেত না, ছিটমহল সমস্যার সমাধান হতো না। জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে নানা অপচেষ্টা চালিয়েছিল জিয়াউর রহমান। 111টি ছিটমহলের 17,851 একর জায়গা বাংলাদেশ সীমানার সাথে যুক্ত হওয়ার মধ্য দিয়ে প্রমাণ করেছে বঙ্গবন্ধু রক্ত যার ধমনীতে, সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ বিকে কারোর সঙ্গে কোনো আঘাত করে না। কাজী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যা বলবেন বুঝে সুঝে বলবেন, ইট্টি মারলে পাটকেলটি খাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। তাপপ্রবাহের কারণে সারা দেশে আবারও দুদিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসে সূর্যের খাড়া অবস্থান এবং বৃষ্টি কমে যাওয়ায় তাপমাত্রা সর্বোচ্চ 40 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছেন তারা। তবে শনিবার থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানান আবহাওয়াবিদরা। আদ্দিন সজীবের রিপোর্ট। এপ্রিল ও মে মাসের শুরুতে টানা তাপপ্রবাহে বিপর্যস্ত হয় জনজীবন। 28 এপ্রিল যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42 ডিগ্রি সেলসিয়াস। অবশেষে স্বস্তি নিয়ে আসে কয়েকদিনের বৃষ্টি, এতে কিছুটা কমে তাপমাত্রা। তবে গত দুদিন বৃষ্টি না হওয়ায় আবার বেড়েছে তাপপ্রবাহ। ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে দেয়া হয়েছে 48 ঘন্টার হিট অ্যালার্ট। আমাদের মাথার উপরে এখন সূর্য অবস্থান করছে, যার কারণে কিন্তু এই সময় তাপমাত্রা অন্যান্য বছরের অন্যান্য সময়ের তুলনায় তাপমাত্রা বেশি থাকে। এই তাপপ্রবাহটা আরও 2 দিন অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আজকে এবং আগামীকালকেও তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কোথাও কোথাও কিন্তু দেশের পশ্চিমাঞ্চলে সেটা 40 ডিগ্রি পার হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে 18 তারিখ থেকে সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি। কমবে তাপমাত্রা, দেশের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি। এবার 18 তারিখের পর যে বৃষ্টির ধারাটা শুরু হবে সেটা আবার 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের সেইটা ধারা অব্যাহত থাকতে পারে। তবে এরপর আবার আমরা পরবর্তী সময় আমরা জানতে পারবো যে শেষের দিকে, মাসের শেষের দিকে কি অবস্থা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 18 তারিখে দেশের পশ্চিমাংশে কিছুটা অংশে থাকতে পারে, এরপর কিন্তু সেই হিট অ্যালার্টটা থাকবে না আমাদের, কারণ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে আবহাওয়াবিদদের মতে এই তাপপ্রবাহ থেকে মুক্তি ও সহনীয় তাপমাত্রার জন্য দেশবাসীকে অপেক্ষা করতে হবে জুনের মাঝামাঝি পর্যন্ত। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থাইল্যান্ডের ইতালথাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের ওপর 2 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ।
এর ফলে এক্সপ্রেসওয়ের কাজ আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 8 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। গত 12 মে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালথাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞার আদেশ তুলে নেন হাইকোর্ট। এর ফলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালথাই কোম্পানির শেয়ার চীনের কোম্পানির কাছে হস্তান্তরে বাধা কেটে যায়। পরে আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ইতালথাই কোম্পানি। 21 মে আসন্ন 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বিভিন্ন জেলায় প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয় করতে করে নিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কিশোরগঞ্জের 3 উপজেলায় প্রতীক বরাদ্দের পর চলছে জোর প্রচারণা। কিশোরগঞ্জ প্রতিনিধি সাইফুল মালিক চৌধুরীর পাঠানো তথ্য ও ছবি নিয়ে জানাচ্ছেন তামান্না জেনিফার। 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের 3টি উপজেলায় জমে উঠেছে দ্বিতীয় ধাপের নির্বাচনী প্রচার প্রচারণা। প্রতীক বরাদ্দের পরপরই দিনে রাতে সমানতালে চলছে গণসংযোগ। পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা, চলছে মাইকিং। দিনরাত প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিন যতই ঘনিয়ে আসছে ততই বেড়ে চলেছে ভোটের উত্তাপ। আগামী 21 মে দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জের 3টি উপজেলা কটিয়াদি, নিকলি ও অষ্টগ্রামে পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন প্রার্থীরা। ভোটাররাও করছেন নানা হিসেব নিকেশ। সিটের উন্নয়নের জন্য তো এলাকার জন্য দীর্ঘদিন ধরে আমি আমার নিজের অর্থায়নে বিভিন্ন যতটুকু পারছি এলাকার মধ্যে উন্নয়নের কাজে আমি চেষ্টা করছি সহযোগিতা করার জন্য। আর বাদ বাকিটা উপর আল্লাহ জানে সেটা যদি বসতে পারি সর্বোচ্চ চেষ্টা করলাম এলাকার দিকে দৃষ্টি রাখার জন্য। আমি জনগণের যে আশা আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছি। তাদের দেওয়া অর্পিত দায়িত্ব কর্তব্যগুলো আমি সুচারুরূপে পালন করার চেষ্টা করছি। কিশোরগঞ্জের 3টি উপজেলায় মোট ভোটার সংখ্যা 5,35,285 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত 19টি ক্যান্টনমেন্ট ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ সভা অনুষ্ঠিত হল আজ। এতে প্রধান অতিথি ছিলেন ক্যান্টনমেন্ট ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও সেনাবাহিনী চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। সভায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সমন্বয় সভায় প্রধান সমন্বয়ক ও পরিচালক শিক্ষা পরিদপ্তর, মহাপরিচালক সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর এবং সেনাবাহিনী পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষরা অংশ নেন। খুলনার দাকোপে অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জলবায়ু পরিবর্তন সহনশীল ঘর তৈরি সহ নানা কার্যক্রম চালাচ্ছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার, যা বদলে দিয়েছে স্থানীয় অনেকের জীবনমান। তৈরি হয়েছে কর্মসংস্থান। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। 1980 সালে প্রতিষ্ঠার পর থেকে হতদরিদ্র ও অবহেলিত মানুষের জন্য বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে আসছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার। এবার খুলনার দাকপ উপজেলার সিডর ও আইলা ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর জন্য জলবায়ু পরিবর্তন সহনশীল ঘর স্থাপন, বৃক্ষরোপণ, গবাদি পশু পালন সহ বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছে তারা। গ্রিন ক্লাইমেট ফান্ড এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় RHL নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি। এই উপলক্ষে দাকপ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে প্রকল্প অবহতিকরণ কর্মশালার আয়োজন করে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার। কর্মশালায় আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের ডিজিএম শহীদুল ইসলাম, পৌর মেয়র সহ উপজেলার সরকারি কর্মকর্তারা। এই ক্লাস করার জন্য আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করব। তো যেহেতু সব উপজেলা নিয়ে ইউনিয়ন উপজেলার সব জায়গা নিয়ে কাজ করতেছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমরা চাই যে আমরা যারা সরকারি দপ্তরগুলো আছে আপনাদের সাথে আগেও ছিলাম, ভবিষ্যতে থাকবো। আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা যা দরকার আমরা আপনাদের করার জন্য প্রস্তুত আছি। দাকপ উপজেলায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করা হবে 2 বছরে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। শুরু হলো দেশের সবচেয়ে বড় টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবেদ।
এ উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইস্পাহানী গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানী ও ইমাদ ইস্পাহানী। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন নাট্যজন মামুনুর রশিদ। বাংলায় জাগি ভরপুর এই স্লোগানে 2017 থেকে শুদ্ধ বাংলা চর্চাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে এই প্রতিযোগিতার আয়োজন শুরু করে ইস্পাহানী মির্জাপুর। এবছর প্রতিযোগিতাটি দেশের গণ্ডি পেরিয়ে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে প্রতিযোগিতায়। কুমিল্লা সহ দেশের 8টি বিভাগীয় শহরের পাশাপাশি কলকাতা থেকে প্রাথমিক বাছাই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত সেরা ছাত্রছাত্রীরা স্টুডিও রাউন্ডের মূল পর্বে লড়বে। 20টি পর্বের মাধ্যমে নির্বাচিত করা হবে চূড়ান্ত বিজয়ীদের। এবারের ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদে বিচারক হিসেবে থাকছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সৌমিত্র শেখর, বিশিষ্ট কথা সাহিত্যিক আনিসুল হক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ত্রপা মজুমদার। আজ থেকে শুরু হয়েছে ষষ্ঠ বর্ষের নিবন্ধন প্রক্রিয়া, চলবে 30 জুন পর্যন্ত। মাশরাফি বিন মুর্তজার সাথে দেখা করলেন দেশের অন্যতম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায়ের ঈদ ক্যাম্পেইন বিজয়ী 11 এজেন্ট। পবিত্র রমজান মাসে উপায় বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর, খুলনা, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট সহ 11টি অঞ্চলে সর্বোচ্চ লেনদেনকারী এজেন্টদের বিজয়ী হিসেবে নির্বাচিত করে। পুরস্কার হিসেবে বিজয়ীরা রাজধানীর সোনারগাঁও হোটেলে স্ত্রী সহ 1 রাত থাকার এবং জাতীয় সংসদের হুইপ ও ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফির সঙ্গে দেখা করার সুযোগ পান। এ সময় ইউসিবি পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এটিএম তাহমিদুজ্জামান উপস্থিত ছিলেন। কোরবানির ঈদ উপলক্ষে বাজারে সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের বিদ্যুৎ সাশ্রয়ী নতুন মডেলের পণ্য নিয়ে এসেছে ওয়ালটন। এর মধ্যে রয়েছে ইনভার্টার প্রযুক্তির মাল্টি কালার ডিজাইনের সাইড বাই সাইড রেফ্রিজারেটর, ইউরোপিয়ান ডিজাইনের কম্বি রেফ্রিজারেটর, ভার্টিক্যাল ফ্রিজার, চকলেট কুলার সহ 7টি মডেল। এছাড়া রয়েছে সোলার হাইব্রিড প্রযুক্তির স্প্লিট টাইপ এসি, 4 ও 5 টনের সিলিং এবং ক্যাসেট টাইপ লাইট কমার্শিয়াল এসি, 65 ইঞ্চির ওএলইডি টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি প্রযুক্তির ফ্যান। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে এসব পণ্য উন্মোচন করেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান। এ সময় ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইবনে ফজল শাইখুজ্জামান, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার দিদারুল আলম খান উপস্থিত ছিলেন। রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত হল ম্যাপিং পাবলিক হেলথ ফর গ্লোবাল হেলথ সিকিউরিটি সার্ভেলেন্স সিস্টেম, পাবলিক হেলথ ল্যাবরেটরিজ অ্যান্ড পলিসি ডকুমেন্টেশন শীর্ষক আলোচনা সভা। এতে উঠে আসে সার্ভেলেন্স টিমের সিস্টেম ম্যাপিং, পাবলিক হেলথ ল্যাবরেটরি এবং জনস্বাস্থ্য বিষয়ক কর্মপদ্ধতি ডকুমেন্টেশনের বিভিন্ন দিক। ইউএস সিডিসির অর্থায়নে ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেসের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে জাপাইগো বাংলাদেশ, সেফটিনেট এবং অ্যাসোসিয়েশন অফ পাবলিক হেলথ ল্যাবরেটরিজ। অনুষ্ঠানে সেফটিনেটের কান্ট্রি লিড ডাক্তার সাইদ হাসান মোহাম্মদ আবদুল্লাহ, ইউএস সিডিসির কান্ট্রি ডিরেক্টর ডাক্তার নীলি কেরোজ ড্যানিয়েলস, জাপাইগো বাংলাদেশের কান্ট্রি লিড ডাক্তার সিতারা রহমান সহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বাংলাদেশ ক্রিকেট দল দেশ ছাড়লেও এখনও জার্সি উন্মোচন করেনি ক্রিকেট বোর্ড। এ নিয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য নেই তাদের। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগেই টাইগারদের হাতে জার্সি পৌঁছে যাবার আশা করছে বিসিবি। বিস্তারিত পরাগ আরমানের রিপোর্টে। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য সব দেশই দল ঘোষণা করেছে। কিছুটা দেরি করেই দল ঘোষণা করে বাংলাদেশ। এরই মধ্যে প্রায় সব দেশ তাদের বিশ্বকাপ জার্সিও উন্মোচন করেছে। ব্যতিক্রম কেবল বাংলাদেশ। দল ঘোষণার মতো জার্সি উন্মোচনেও দীর্ঘসূত্রিতা পেয়ে বসেছে টাইগারদের। বিশ্বকাপের জার্সি উন্মোচনের ঘোষণা আসতে আরও কয়েকদিন লাগতে পারে বলে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটো। তিনি বলেন, জার্সি উন্মোচন হবে, আলাপ আলোচনা চলছে, 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। অবশ্য ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে টাইগারদের জার্সি উন্মোচন করা হয়েছিল। টি-20 বিশ্বকাপে সেই ধারা রক্ষা করা যায়নি। তবে এবার হয়েছে আনুষ্ঠানিক ফটো সেশন। বিশ্বকাপ খেলতে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রস্তুতির অংশ হিসেবে স্বাগতিকদের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবেন শান্ত সাকিবরা।
দল দেশ ছাড়লেও টাইগারদের বিশ্বকাপ জার্সি নিয়ে লুকোচুরির শেষ নেই। আগামী 2 জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসছে বিশ্বকাপের নবম আসর। 8 জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে বাংলাদেশের। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। বারবার আর্থিক নীতির পরিবর্তনে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, দাবি এফবিসিসিআই এর। 3 মাসের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল করার আশ্বাস কেন্দ্রীয় ব্যাংকের। 2,65,000 কোটি টাকার নতুন বার্ষিক উন্নয়ন বাজেট অনুমোদন, অগ্রাধিকার প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। শেখ হাসিনার উন্নয়ন রূপরেখায় বদলে গেছে দেশ, দাবি ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগ শুধু ভারতে প্রভুত্ব করছে, মন্তব্য মির্জা ফখরুলের। সারা দেশে আবারও 2 দিনের হিট অ্যালার্ট, 5 বিভাগে তাপমাত্রা উঠতে পারে 40 ডিগ্রি পর্যন্ত। শনিবার থেকে বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।